শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাসে। ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা নগদ অর্থকে ব্যবসা পরিচালনার চালিকা শক্তি বলা হয়ে থাকে। মানুষের জীবন প্রবাহের জন্য শরীরে যেমন রক্তের প্রয়োজন, তেমনি ব্যবসার দেনা ও পাওনা মেটানোর জন্য নগদ অর্থের প্রয়োজন হয়ে থাকে। আর এই নগদ অর্থের হিসাব রাখার জন্যই সময়ের শেষে একটি কারবারে নগদ অর্থের আগমন এবং নির্গমনের অবস্থার পরিবর্তন যখন তুলে ধরা হয়, তাকেই নগদ প্রবাহ বিবরণী বলা হয়ে থাকে। আজকে আমরা জানব নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা, উদ্দেশ্য এবং গুরুত্ব। প্রথমেই জানব নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা বা ধারণা। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে নগদ অর্থের আগমন এবং নির্গমন সংক্রান্ত তথ্যের একটি বিবরণী, যেখানে একটা নির্দিষ্ট সময়ে ব্যবসায় কোন কোন উৎস থেকে নগদ অর্থের আগমন হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এই নগদ অর্থ ব্যয় করা হচ্ছে তা লিপিবদ্ধ করা হয়ে থাকে। এজন্যই একে নগদ প্রবাহ বিবরণী বলা হয়ে থাকে। নগদ উপার্জন ক্ষমতার উপরই ব্যবসায়ের গতি এবং বৃদ্ধি নির্ভর করে। সারা বছরের নগদ আগমন এবং নির্গমনের চিত্র থেকেই এই যে নগদ উপার্জনের ক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া যায়। সাধারণত একটা নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ পরিবর্তন নগদ অর্থের আগমন এবং নির্গমনের মাধ্যমেই হয়ে থাকে। একটা নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন উৎস থেকে নগদ অর্থের আগমন এবং বিভিন্ন খাতে নগদ অর্থের নির্গমনকেই নগদ প্রবাহ বলা হয়ে থাকে। এর জন্য বলা হয়েছে নগদ প্রবাহ বলতে কোনো হিসাবকালের মোট নগদ আগমন এবং মোট নগদ নির্গমনকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ নগদ এসেছে এবং এই নগদ টাকাটুকু কোথায় ব্যয় করা হয়েছে, কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, সেই সম্পর্ক তথ্যই নগদ প্রবাহ বিবরণীতে প্রস্তুত করা হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বের হিসাব বিজ্ঞান জগতে বার্ষিক চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর পরেই নগদ প্রবাহ বিবরণী স্থান দেওয়া হয়েছে। প্রচলিত আইন অনুসারে ভবিষ্যৎ কোম্পানির দায় দেনা পরিশোধের ক্ষমতা যাচাইয়ের তাগিদেই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। আর্থিক বিবরণীর দুটি অংশ রয়েছে, যথা বিশদ আয় বিবরণী একটি, অপরটি আর্থিক অবস্থার বিবরণী, যেখান থেকে আমরা কারবারের যথাক্রমে লাভজনক পরিচালিত হচ্ছে কিনা এবং কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। কিন্তু এই দুটি প্রধান বিবরণী থেকে আমরা কিছু জিনিস জানতে পারি না, যেমন সারা বছর নগদ টাকার মোট আগমন কত হয়েছে এবং একই সময়ে নগদ টাকার মোট নির্গমনের পরিমাণ আমরা জানতে পারি না। এছাড়া সারা বছর নগদ আগমনের উৎসগুলো এবং এই উৎস কোথায় ব্যবহার করা হয়েছে, কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারি না। আরো একটি বিষয় রয়েছে, তা হচ্ছে কারবারে স্বাভাবিক পরিচালনগত কার্যকলাপ বাবদ আগত এবং নির্গত নগদ কত তা আমরা আলাদাভাবে জানতে পারি না। তেমনি বিনিয়োগ কোথায় করা হয়েছে এবং কোথা থেকে অর্থায়ন করা হয়েছে, কত টাকা খরচ হয়েছে তাও জানতে পারি না। এই যে তথ্যগুলো জানার জন্যই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। 1988 সালের পূর্ব পর্যন্ত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হতো না। তখন পর্যন্ত মূলত এপিবি অর্থাৎ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড এর 1971 সালে জারিকৃত 19 নং অপশন অনুসারে তৃতীয় প্রধান আর্থিক প্রবাহ বিবরণী প্রস্তুত করা হতো, যার ফলে তরল সম্পদের উৎস এবং ব্যবহার দেখানো হতো। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এর শিরোনাম ছিল আর্থিক অবস্থার পরিবর্তন বিবরণী। কিন্তু তহবিল বলতে বিভিন্ন বিকল্প ধারণা প্রচলিত ছিল। অনেকে তহবিল বলতে কার্যকরী মূলধনকে বোঝাতো, যার ফলে অনেকগুলো কোম্পানি তহবিল প্রবাহ বিবরণী অনেকভাবে এবং অনেক দৃষ্টিকোণ থেকে তৈরি করত এবং প্রতিটার বিষয়বস্তু আলাদা হতে লাগলো, যার জন্য অন্য কোম্পানির সাথে ওই কোম্পানির আর্থিক অবস্থা যে তুলনা করা যেত সেটা অসুবিধাজনক হয়ে পড়লো। এই অসুবিধা দূর করার জন্যই যুক্তরাষ্ট্রে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB 1987 সালের শেষের দিকে 19 নং অপশন রচিত করে এবং তাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ শিরোনামে জারি করলো। এর একটি নির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হলো, যেখানে পরিচালন, বিনিয়োগ, অর্থ সংস্থান এই তিন ধরনের কার্যাবলী থেকে নগদ প্রবাহ দেখানোর কথা বলা হলো। এর ফলে 1988 সালে পুরানো ফান্ড ফ্লো স্টেটমেন্ট নিষিদ্ধ করে দেওয়া হলো। একই নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি
1977 সালে তাদের পূর্ব ঘোষিত IAS নং 7 শিরোনামে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন বাতিল করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে IAS 7 রিভাইজ 1992 জারি করলো, যা চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের অংশ হিসেবে 1994 সালের 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে প্রচলিত রয়েছে 1994 সালের কোম্পানি আইন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত এবং উপস্থাপন বাধ্যতামূলক নয়, তবে পাবলিক লিমিটেড কোম্পানির, বিশেষ করে যেগুলো শেয়ার বাজার অর্থাৎ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে এবং সিকিউরিটি আইনে অধিভুক্ত রয়েছে, সেসব কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে আজকে আমরা জানতে পারলাম নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটা বিষয় বা অঙ্গ, যেখানে প্রারম্ভিক উদ্ধৃত, নগদ অর্থের আগমন, উৎস, নগদ অর্থের নির্গমন এবং সেখানকার কি কি খাতে ব্যয় করা হচ্ছে ও সমাপনী নগদ উদ্ধৃত দেখানো হয়ে থাকে। এছাড়া নগদের ভিত্তিতে কোনো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে যে বিবরণী তৈরি করা হয় তাই নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীতে 3টি তথ্য পাওয়া যায়। একটি হচ্ছে কোন কোন উৎস থেকে নগদের আগমন ঘটেছে, কোন কোন উৎসে কি পরিমাণ নগদ ব্যয় করা হয়েছে এবং কোন উদ্বৃত্তে কি পরিমাণ পরিবর্তন এসেছে। এখন আমরা জানবো নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য। প্রথম যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে নগদ অর্থ প্রাপ্তি সম্পর্কে অবহিত হওয়া। নগদ প্রবাহ বিবরণীর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে নগদ অর্থ প্রাপ্তির উৎস সম্পর্কে জানানো। একটি প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে বিভিন্ন উৎস থেকে বছরের বিভিন্ন সময়ে অর্থ প্রাপ্তি ঘটে থাকে। সেই অর্থ প্রাপ্তিটুকু কোন কোন উৎস থেকে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসছে তা বিবরণীতে উল্লেখ করা হয়ে থাকে। এটি হচ্ছে নগদ অর্থ প্রাপ্তি সম্পর্কে অবহিত করা। দ্বিতীয়টি হচ্ছে নগদ অর্থ ব্যয়ের খাত সম্পর্কে অবহিত হওয়া। নগদ প্রবাহ বিবরণী তৈরির একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রাপ্ত নগদ অর্থ কোন কোন খাতে ব্যয় করা হচ্ছে সেই সম্পর্কে তথ্য তুলে ধরা। আর্থিক বছরের বিভিন্ন সময়ে যে নগদ প্রাপ্তি ঘটে তা কোন কোন উৎসে, কোন কোন খাতে এবং কোন সময়ে ব্যবহার করা হচ্ছে তা বিবরণী থেকে জানা যায়। এর পরেরটি হচ্ছে অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ। নগদ প্রবাহ বিবরণীর অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থের প্রয়োজন হয় তা কোন কোন খাত থেকে সংগ্রহ করা হবে তার পরিকল্পনা গ্রহণ কার্য এই বিবরণীর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। অধিক মুনাফা এবং নগদ টাকা ঘাটতি সম্পর্কে অবহিত হওয়া। অনেক সময় প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ মুনাফা হবার সত্ত্বেও নগদ অর্থের ঘাটতি দেখা দিতে পারে। আবার অনেক সময় মুনাফা কম হবার পরও প্রচুর নগদ অর্থ প্রতিষ্ঠানে থাকতে পারে। নগদ প্রবাহ বিবরণী তৈরির মাধ্যমে অধিক মুনাফা এবং নগদ টাকার ঘাটতির কারণ বিশ্লেষণ করা যায় এবং দুটোর মধ্যে সামঞ্জস্য রাখা যায়। পঞ্চমটি হচ্ছে যথার্থ লভ্যাংশ নীতি নির্ধারণে সাহায্য করা। লভ্যাংশ প্রদান পর্যাপ্ত নগদ টাকার পরিমাণের উপর নির্ভর করে। ব্যবস্থাপনাকে নগদ টাকার সম্পর্কে তথ্য জানার জন্য নগদ প্রবাহ বিবরণের উপর নির্ভর করতে হয়। নির্বাহী মণ্ডল বা পরিচালক মণ্ডলীরা লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠানের নগদ প্রবাহের অবস্থার উপর নির্ভর করে। নগদে লভ্যাংশ দিবে নাকি স্টক লভ্যাংশ দিবে তা নগদ প্রবাহ পরিমাণের উপরই নির্ভর করে থাকে। অন্যদিকে শেয়ার হোল্ডারদের কাছে প্রাতিষ্ঠানিক সুনাম রাখার জন্য লভ্যাংশ প্রদান করা অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। আর লভ্যাংশ প্রদান নির্ভর করে নগদ প্রবাহের পরিমাণের উপর। নগদ প্রবাহের পরিমাণ নিশ্চিত হতে নগদ প্রবাহ বিবরণীর ভূমিকা সবচেয়ে বেশি। নিয়মিত আয় পাওয়া সম্পর্কে বিনিয়োগকারীর প্রয়োজনীয় তথ্য অবহিত করা। বিনিয়োগকারীরা একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পূর্বেই এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত আয় পাওয়া যায় এবং নির্দিষ্ট সময় শেষে তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা সংক্রান্ত তথ্য জানতে চেয়ে থাকে। নগদ প্রবাহ বিবরণী তৈরির মাধ্যমে বিনিয়োগকারী তার বিনিয়োগের ভবিষ্যৎ আয় নিয়মিত পাবে কিনা তার সম্পর্কে নিশ্চিত হতে পারে। নগদ তহবিল উদ্বৃত্তের পরিবর্তন সম্পর্কে অবহিত হওয়া। নগদ প্রবাহ বিবরণে একটি নির্দিষ্ট সময় বিভিন্ন উৎস থেকে কত অর্থ পাওয়া যায় তা এবং বিভিন্ন খাতে কত অর্থ ব্যয় করা যায় তা দেখানো হয় এবং আর্থিক বছর শেষে নগদ তহবিলের উদ্বৃত্ত কত তাও জানা যায়। ফলে বিগত বছরের তুলনায় আর্থিক বছরে নগদ তহবিলের উদ্বৃত্তের পরিমাণ সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারি।
তাহলে আজকের ক্লাসে নগদ প্রবাহের বিবরণী কি কি উদ্দেশ্য সম্পর্কে জানলাম। প্রথমটি হচ্ছে নগদ অর্থ প্রাপ্তি সম্পর্কে জানা, অর্থাৎ কারবারে কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটছে এবং কোন কোন উৎস থেকে সেই প্রাপ্তিটা হচ্ছে সেটি নগদ অর্থ প্রাপ্তি থেকে জানা যায়। এর পরেরটি হচ্ছে নগদ অর্থে ব্যয়ের খাত সম্পর্কে জানা, অর্থাৎ এই যে নগদ অর্থ প্রাপ্তি হচ্ছে এই প্রাপ্ত নগদ অর্থটি কোন কোন খাতে কোন কোন সময়ে ব্যয় করা হচ্ছে সে সম্পর্কেও তথ্য পাওয়া যায়। অর্থ সংগ্রহের পরিকল্পনা, প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যে অর্থের প্রয়োজন হয় তা সংগ্রহের জন্য পরিকল্পনা গ্রহণ করা বাধ্যতামূলক। অধিক মুনাফা এবং নগদ টাকা ঘাটতি সম্পর্কে অবহিত হওয়া, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে অনেক মুনাফা হয়েছে তারপরও নগদ টাকার ঘাটতি দেখা যাচ্ছে, আবার অনেক সময় প্রতিষ্ঠানে কম মুনাফা হওয়া সত্ত্বেও অনেক নগদ টাকা দেখা যায়। এই যে অসামঞ্জস্যতা তা দূর করার জন্যই মূলত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। যথার্থ লভ্যাংশ নীতি নির্ধারণে সাহায্য, লভ্যাংশ প্রদান পর্যাপ্ত নগদ টাকার পরিমাণের উপর নির্ভর করে। নগদ প্রবাহ বিবরণী যথার্থ লভ্যাংশ নীতি প্রণয়নে সাহায্য করে থাকে। নিয়মিত আয় পাওয়া সম্পর্কে বিনিয়োগকারীদের তথ্য অবহিত করা, বিনিয়োগকারীরা একটা প্রতিষ্ঠানে বিনিয়োগের আগেই ওই প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ আয় হতে পারে এবং নির্দিষ্ট সময় পর পর বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে চায়। নগদ প্রবাহ বিবরণী বিনিয়োগকারীকে তার বিনিয়োগের ভবিষ্যৎ আয় নিয়মিত পাওয়া সম্পর্কে নিশ্চিত করে থাকে। নগদ তহবিলের উদ্বৃত্তের পরিবর্তন সম্পর্কে অবহিত হওয়া, নগদ প্রবাহ বিবরণীতে একটা নির্দিষ্ট সময়ের বিভিন্ন উৎস থেকে কত অর্থ পাওয়া যায় এবং তা কোন কোন খাত থেকে পাওয়া যাবে এবং কোথায় ব্যয় করতে হবে তা দেখানো হয়। আর্থিক বছর শেষে নগদ তহবিলের উদ্বৃত্ত কত তাও দেখানো হয়ে থাকে। আজকের আলোচনা থেকে বোঝা যায় একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রতিষ্ঠানে নগদ অবস্থার পরিবর্তনের কারণ আর্থিক প্রতিবেদনের সাথে তুলে ধরে, যা থেকে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষ তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে। এখন আমরা জানব নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব সম্পর্কে। নগদ প্রবাহ বিবরণী কোনো একটি নির্দিষ্ট সময়ের শেষে ব্যবসার আর্থিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে সাহায্য করে থাকে, যার ফলে নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আজকে আলোচনা করা হচ্ছে। প্রথমটি হচ্ছে নগদ অবস্থার মূল্যায়ন করা। নগদ প্রবাহ বিবরণী নগদের ভিত্তিতে তৈরি করা হয় বলে নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের নগদ অবস্থার মূল্যায়নে সাহায্য করে। ব্যবসায় চলতি ব্যয় নির্বাহের জন্য কোন কোন উৎস থেকে অর্থ আসে এবং কোন কোন খাতে তা ব্যয় করা হবে তা নগদ প্রবাহ বিবরণী থেকে জানা যায়। ভবিষ্যৎ নগদ অবস্থার ধারণা লাভ, নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে ফার্মে তারল্যের অবস্থা এবং গতি প্রকৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। বর্তমান তথ্যের সাথে ভবিষ্যৎ তথ্যের বিবেচনা করা যায়। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বর্তমানের আয়কে ভবিষ্যৎ আয় মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে বিনিয়োগ করে থাকে। সুতরাং নগদ প্রবাহ বিবরণীতে বিনিয়োগকারীদেরকে ভবিষ্যতের সম্ভাব্য প্রবৃদ্ধি সম্পর্কে জানতে সহায়তা করে এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পার্থক্যের সংশোধন, বাস্তবিক নগদ প্রবাহ বিবরণী এবং প্রস্তাবিত যে নগদ প্রবাহ বিবরণীর মধ্যে তুলনা করে যদি কোনো পার্থক্য বা বিচ্যুতি দেখা দেয় তাহলে তা বিশ্লেষণ করে সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যায়। তারল্য অবস্থার চিত্র, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই কাম্য তারল্য থাকা দরকার, অর্থাৎ প্রতিষ্ঠানে অধিক মুনাফাও থাকা যাবে না, আবার অধিক নগদ টাকাও হাতে রাখা যাবে না। সমজাতীয় প্রতিষ্ঠানে এবং বিভিন্ন বিভাগের নগদ প্রবাহ বিবরণী তৈরি করে তুলনা করলে প্রতিষ্ঠানের কি পরিমাণ তারল্য রয়েছে তার চিত্র তুলে ধরা যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার শেয়ার মূলধন পরিশোধ, ঋণ পরিশোধ, প্রতিষ্ঠান সম্প্রসারণ এবং সেটিকে আধুনিক করার জন্য স্থায়ী সম্পত্তির পুনঃস্থাপন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বহুবিধ তথ্য সরবরাহ, একটি প্রতিষ্ঠানের মুনাফা কিভাবে অর্জিত হচ্ছে, যথেষ্ট মুনাফা হবার সত্ত্বেও কর প্রদান করা হচ্ছে কিনা, কিংবা লভ্যাংশ প্রদানের জন্য যথেষ্ট নগদ অর্থ পাওয়া গেল কিনা, কিভাবে ঋণ এবং অগ্রাধিকার শেয়ার মূলধন পরিশোধ করা হচ্ছে, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের অর্থ কি করা হয়েছে, এই তথ্যগুলো সরবরাহ এবং প্রশ্নের উত্তর নগদ প্রবাহ বিবরণী থেকে পাওয়া যায়। তহবিল প্রবাহ বিবরণী থেকে অধিক গুরুত্বপূর্ণ। স্বল্পকালীন ক্ষেত্রে
কার্যকরী মূলধনের তুলনায় নগদ অর্থের গুরুত্ব বেশি থাকায় স্বল্পমেয়াদী আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে তহবিল প্রবাহ বিবরণীর চাইতে নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব অনেক বেশি হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে উপযোগী। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ রয়েছে যাদের কাছেও নগদ প্রবাহ বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাব্য পাওনাদার প্রতিষ্ঠানের সাথে লেনদেন করার জন্য তার আগেই প্রতিষ্ঠানের তারল্য অবস্থা জানতে চায়। এছাড়া সম্ভাব্য বিনিয়োগকারী যারা রয়েছেন তারা প্রতিষ্ঠানের মুনাফা কেমন এবং এই মুনাফা মালিকদের মধ্যে প্রদানের তারল্য অবস্থা সম্পর্কে পূর্বে থেকেই জানতে চান। এই উভয় ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী অনেক সাহায্য করে থাকে। এছাড়া নগদ প্রবাহ বিবরণে আরো কিছু গুরুত্ব রয়েছে, যেমন ঋণ পরিশোধ ক্ষমতা সম্পর্কে জানানো। নগদ প্রবাহ বিবরণী ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধ ক্ষমতা সম্পর্কে ঋণদাতাদের জানাতে সাহায্য করে। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কোন খাতে কত খরচ হচ্ছে এবং কোন উৎস থেকে আন্তঃপ্রবাহ ঘটলো তা জানা যায়, যার ফলে একটা নির্দিষ্ট সময়ের শেষে প্রতিষ্ঠানের মুনাফা সম্পর্কে জানা যায় এবং ওই মুনাফার কত অংশ ঋণ পরিশোধের জন্য ব্যয় করা হবে তা সম্পর্কেও জানা যায়। বিনিয়োগকারীদের সন্তুষ্টকরণও আরো একটি বিষয় রয়েছে। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে নিয়োজিত মানব সম্পদ নিয়োগকর্তাদের বিনিয়োজিত অর্থের ব্যবহার এবং তা থেকে আন্তঃপ্রবাহের খবর জানতে সক্ষম হয়। নিয়োগকর্তারা তাদের আয় ব্যয় সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারে, যার ফলে অতি সহজে তাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়ে দাঁড়ায়। সবশেষে বলা যায়, নগদ প্রবাহ বিবরণী মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ আয় প্রবাহ সম্পর্কে পূর্ব থেকেই ধারণা দিতে সাহায্য করে, যা বিনিয়োগকারীর মনে আশার আলো সঞ্চারিত করে থাকে এবং বিনিয়োগ করতে তারা আগ্রহী হয়ে থাকে। এটা অনেক সময় একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর বহির্ভূত ব্যবসায়িক সত্যিকার ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য যোগান দিয়ে থাকে এবং নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে খুব সহজেই সিদ্ধান্ত গ্রহণ করা সহজতর হয়ে থাকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।